আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস পর্যবেক্ষণ করবে। খাদ্য শৃঙ্খল, তার আগে এর আগের ক্লাসগুলোতে আমরা সবুজ উদ্ভিদ সম্পর্কে জেনেছি। সবুজ উদ্ভিদ হলো এরা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে এবং এই খাদ্য তৈরির পাশাপাশি শক্তি তৈরি করে, শক্তি উৎপন্ন করে। তাহলে সবুজ উদ্ভিদ দেখা যাচ্ছে, সবুজ উদ্ভিদ শক্তি তৈরির প্রধান উৎস এবং এই উদ্ভিদ থেকে তৈরিকৃত শক্তি বিভিন্নভাবে প্রাণীর মধ্যে প্রবাহিত হয়। তাহলে উৎপন্ন শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে যে প্রবাহিত হয়, এই যে ধারাবাহিকতা, এটাই হলো খাদ্য শৃঙ্খল। আবার বলছি, দেখো, উদ্ভিদ তার খাবার তৈরির মাধ্যমে যে শক্তি উৎপন্ন করে, এই উৎপন্ন শক্তি বিভিন্নভাবে বিভিন্ন শৃঙ্খলের মাধ্যমে প্রাণীতে প্রবাহিত হয় বা স্থানান্তরিত হয়। এই যে শৃঙ্খল বা ধারাবাহিকতা, এটাই হলো খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমরা পড়ব। আমি দেখো খাদ্য শৃঙ্খল সম্পর্কিত প্যারাটি আমি রিডিং পড়ছি, সবাই মনোযোগ সহকারে শুনবে। দেখো, এখানে খাদ্য শৃঙ্খল সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রত্যেকটা প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ মানে সরাসরি, আর পরোক্ষভাবে মানে কোনো কিছুর মাধ্যম দিয়ে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। সূর্যের আলো সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসাবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙকে খায় এবং ঈগল পাখি যে আছে, দেখেছো সবাই তোমরা, এটা ঈগল পাখি আবার সাপকে খেয়ে বেঁচে থাকে। এভাবেই দেখো, শক্তি প্রথম তৈরি হলো কোথা থেকে? উদ্ভিদ থেকে। তো উদ্ভিদ থেকে শক্তি তৈরি হলো, সেই শক্তিটা উৎপন্ন শক্তি প্রাণীতে প্রবাহিত হলো। তাহলে কোনো পরিবেশ বা বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারাবাহিক প্রক্রিয়া, সেটাই হলো খাদ্য শৃঙ্খল। এরপরে সবুজ উদ্ভিদ থেকে প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলের শুরু। এরপরে সে হলো খাদ্য জাল। যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ খাদ্য শৃঙ্খল ছাড়া কোনো প্রাণী নেই। প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের সাথে সম্পর্কিত রয়েছে। কারণ খাদ্য শৃঙ্খলে বহির্ভূত হলে সে বাঁচতেই পারবে না। খাবার না গ্রহণ করলে সে কি বাঁচবে না। যেমন ঈগল সাপ খায়, ঈগল সাপ ইঁদুর কাঠবিড়ালি ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাঙ অন্যান্য প্রাণী খেয়ে থাকে। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। একটা পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে, সবগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটি খাদ্য জাল তৈরি হয়। তাহলে আমরা রিডিং পড়লাম আমি, দেখো। এরপরে আমরা এখন ছোট প্রশ্নগুলো জানার চেষ্টা করব। প্রথম হলো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল কাকে বলে? যেমন আমি একটা উদাহরণ দিই। যেমন ঘাস দেখেছ নিশ্চয়। হ্যাঁ, ঘাসকে কে খায় বলো? হ্যাঁ, ঘাস ফড়িং। ঘাসকে খায় হচ্ছে ঘাস ফড়িং। এখন ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙ। তাহলে ঘাস ফড়িংকে খায় হলো ব্যাঙ।
ব্যাঙ কে খায়? সাপ। আমি কিন্তু এখানে একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিয়েছি। দেখো, প্রথমে ঘাস দিয়ে শুরু হচ্ছে, আমার খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে কই থেকে? ঘাস দিয়ে। তার মানে ঘাস হলো সবুজ উদ্ভিদ, এটা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তার মানে ঘাস থেকে আমাদের শক্তি তৈরি হলো, শক্তি উৎপন্ন হলো। এই উৎপন্ন শক্তি যখন ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করলো, এই শক্তিটা তখন ঘাস ফড়িংয়ের শরীরে চলে গেল। এখান থেকে ঘাস ফড়িংকে যখন আবার ব্যাঙ খেলো, ব্যাঙের শরীরে শক্তি স্থানান্তরিত হলো। এখান থেকে আবার সাপের শরীরে একইভাবে কি স্থানান্তরিত হলো। তার মানে দেখো, উদ্ভিদ থেকে উৎপন্ন শক্তি প্রাণীর মধ্যে ধাপে ধাপে একটা ধারাবাহিকভাবে চলে গেল। তাহলে এই যে উদ্ভিদ থেকে প্রাণীতে যে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া, এটাই হলো খাদ্য শৃঙ্খল। তাহলে আবার বলছি, দেখো, উদ্ভিদ থেকে উৎপন্ন শক্তি প্রাণীতে যে প্রবাহের যে ধারাবাহিক প্রক্রিয়া, সেটাই হলো খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা সংজ্ঞাটা যদি লিখি তাহলে এভাবে লিখতে পারবো। তাহলে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলে। আবার বলছি, দেখো, বাস্তু সংস্থা মানে কোনো পরিবেশে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলে। যেটা আমি একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এইগুলো তোমার খাদ্য শৃঙ্খল কাকে বলে। এরপরে আসি 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যেমন খাদ্য কি? এই যে খাদ্য আগে আমরা যদিও শিখেছি, খাদ্য কি? খাদ্য হলো আমরা প্রাণী যারা আছি, আমরা বেঁচে থাকার জন্য যা খাই সেটাই হবে খাদ্য। তাহলে এটা লিখে নিতে পারো, আমরা বেঁচে থাকার জন্য যা খাই বা খেয়ে থাকি তাই হচ্ছে খাদ্য। এরপরে আসি হচ্ছে খাদক। এটা খাদ্য শৃঙ্খলের সংশ্লিষ্ট একটি শব্দ। তাহলে খাদক হচ্ছে যে জীব অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এখানে খাদ্য সাধারণত প্রাণীরাই হয়। তাহলে জীব বলবো না, যে সব প্রাণী। দেখি, দেখো, যে সব প্রাণী অন্য জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাকে খাদক বলে। আবার বলছি, দেখো, যেসব প্রাণী অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে খাদক বলে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ঘাস, তারপরে ঘাস ফড়িং, একটা খাদ্য শৃঙ্খল উদাহরণ দিয়েছিলাম। ঘাস খেয়ে বেঁচে থাকে ঘাস ফড়িং, আবার ঘাস ফড়িংকে খায় তোমার ব্যাঙকে খায় সাপ। এখানে দেখো, তোমার হচ্ছে প্রথমে ঘাস ফড়িং এটাও একটা প্রাণী, একে ঘাস খেলো। তাহলে তুমি, অথবা যদি সাপের কথা বলি, যেমন সাপ ব্যাঙ খায়, তারপরে সাপ ঘাস ফড়িং খাবে। তাহলে এই যে তোমার হলো সাপ ব্যাঙকে খেলো, মানে একটা প্রাণী অন্য জীব, অর্থাৎ সেই জীবটা প্রাণী হতে পারে, অন্য উদ্ভিদ হতে পারে। অন্য উদ্ভিদকে বা অন্য জীবকে যখন খাদ্য হিসাবে গ্রহণ করে তখন তাকে খাদক বলে। তোমরা এটা লিখে নিতে পারো। এরপরে আসি আমাদের খাদ্য জাল কাকে বলে। খাদ্য জাল হচ্ছে একটা পরিবেশে, যেমন একটা উদাহরণ দেই, ধরো তোমার এখানে ঘাস, তারপরে ধরো ঘাস, ছোট গাছ, বড় গাছ, সবই কিন্তু সবুজ উদ্ভিদ। তার মানে এরা সবাই কি? ঘাস, ছোট গাছ, বড় গাছ, এটা কিন্তু সবাই দেখো সবুজ উদ্ভিদ। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঘাসকে এখন খায় কে? ঘাসকে দেখো তোমার কে খায়? তোমার ঘাস ফড়িং খায়।
ঘাসকে খায় হচ্ছে ঘাস ফড়িং। তারপরে তোমার খরগোশও কিন্তু ঘাস খায়, তাহলে খরগোশও ঘাস খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, এরপরে আসি তোমার ইঁদুরও ঘাস খায়। তোমার যেমন ধরো ইঁদুরও ঘাস খায়। তারপরে তোমার হচ্ছে যেমন হচ্ছে ছোট গাছ, এটা কিন্তু আবার হরিণ খায়, যেমন তারপর হরিণকে আবার বাঘ খায়। তারপরে তেমন এখানে আছে তোমার ইঁদুরকে তোমার ঈগল পাখি খায়। তারপরে ইঁদুরকে খায় কি? ঈগল পাখি। তারপরে সাপকেও কিন্তু ঈগল পাখি খায়। যেমন ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে আবার কিন্তু সাপ খায়, আবার সাপকে কিন্তু আবার ঈগল পাখি খায়। তার মানে দেখো, একটা পরিবেশে অনেকগুলি কিন্তু খাদ্য শৃঙ্খল একত্রিত যুক্ত হয়েছে। যেমন বলি ঘাস ফড়িং, সাপ, ব্যাঙ, এটা কিন্তু একটা খাদ্য শৃঙ্খল। আবার ধরো ছোট গাছ, হরিণ, বাঘ, এটা একটা খাদ্য শৃঙ্খল। আবার ধরি মনে করো যে ঘাস, তারপরে খরগোশ আবার বাঘ, ঘাস, খরগোশ, বাঘ। ঘাসকে খরগোশ খাদ্য হিসেবে গ্রহণ করে, খরগোশকে আবার বাঘ খাদ্য হিসেবে গ্রহণ করে। তার মানে এটা একটা খাদ্য শৃঙ্খল। তাহলে এইভাবে দেখো, অনেকগুলি খাদ্য শৃঙ্খল একটা পরিবেশে একসাথে যুক্ত থাকে। ঠিক আছে, এই যে অনেকগুলি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটা খাদ্য জাল তৈরি করে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে আমি উদাহরণ দিয়ে দেখছি, দেখো এখানে অনেকগুলি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে আছে। তাহলে এই যে টোটাল যে পরিবেশ, এটাই হলো খাদ্য জাল। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে লিখতে চাই, তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। লিখে নিতে পারো খাদ্য জাল। 3 নম্বর হচ্ছে খাদ্য জাল একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয় বা তৈরি করে। এরপরে আসে হচ্ছে উৎপাদক। উৎপাদক হচ্ছে খাদ্য শৃঙ্খলে যে জীব শক্তি উৎপাদন করে, সেটাই হচ্ছে উৎপাদক। যেমন একমাত্র উদ্ভিদেই কিন্তু একটি খাদ্য শৃঙ্খলে বা খাদ্য জালে শক্তি উৎপাদক বা শক্তি উৎপাদন করে থাকে। তাহলে উৎপাদক হচ্ছে খাদ্য শৃঙ্খলে যে জীব শক্তি উৎপাদন করে, তাকে উৎপাদক বলা হয়। তাহলে লিখে নিতে পারো খাদ্য শৃঙ্খলে যে জীব খাদ্য তৈরির মাধ্যমে শক্তি উৎপন্ন করে তাকে উৎপাদক বলে। আবার বলছি, দেখো খাদ্য শৃঙ্খলে যে জীব খাদ্য তৈরির মাধ্যমে শক্তি উৎপন্ন করে তাকে উৎপাদক বলে। যেমন সবুজ উদ্ভিদ। আর প্রত্যেকটি খাদ্য শৃঙ্খল কিন্তু এখানে দেখো সবুজ উদ্ভিদ দিয়ে শুরু হয়েছে, হয় ঘাস দিয়ে শুরু হয়েছে, নাহলে ছোট গাছ দিয়ে শুরু হয়েছে, নাহলে লতা পাতা দিয়ে শুরু হয়েছে, নাহলে বড় গাছ দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রত্যেকটি খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ দিয়ে তৈরি হবে। কারণ সবুজ উদ্ভিদ তো হচ্ছে খাদ্য তৈরি করে, শক্তি উৎপাদন করে। তো শক্তি যদি উৎপাদন না হয়, তাহলে খাদ্য শৃঙ্খলের বাকি সদস্যরা চলবে কিভাবে? ঠিক আছে, বাঁচবে কিভাবে? এই জন্য প্রত্যেকটি খাদ্য শৃঙ্খল শুরু হবে কি? সবুজ উদ্ভিদ দিয়ে। কারণ সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। এখানে শর্ত হলো যে প্রত্যেকটি খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ দিয়ে শুরু হবে। কারণ সবুজ উদ্ভিদ না হলে তো খাদ্য তৈরি করতে পারবে না। যেমন ব্যাঙের ছাতা, কি ব্যাঙের ছাতা এক ধরনের উদ্ভিদ, ঠিক না? তাহলে এইটা কিন্তু দেখো খাদ্য শৃঙ্খলের বাইরে। কেন? এটা সবুজ নয়, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যার কারণে বইতে দেখবা এই ব্যাঙের ছাতার সাথে
কোনো খাদকের সম্পর্ক নেই। আবার বলছি, ব্যাঙের ছাতা যেহেতু এক ধরনের সবুজ উদ্ভিদ নয়, এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, যার কারণেই তোমার এর সাথে কোনো খাদকের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তার মানে ব্যাঙের ছাতা হচ্ছে খাদ্য শৃঙ্খলের বহির্ভূত। আবার বলছি, ব্যাঙের ছাতা এই ধরনের অসবুজ উদ্ভিদ যেগুলি আছে, যেমন স্বর্ণলতা আছে, ব্যাঙের ছাতা আছে, এগুলি কিন্তু অসবুজ উদ্ভিদ, তাই এগুলো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়। বুঝতে পারছো সবাই? তাহলে যদি প্রশ্ন হয় যে ব্যাঙের ছাতা কেন খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়, তাহলে আমরা উত্তর লিখতে পারি, যেহেতু ব্যাঙের ছাতা একটি অসবুজ উদ্ভিদ, তাই এটি খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়। আবার বলছি, লিখে নিতে পারো যে প্রশ্নটা এরকম, ব্যাঙের ছাতা কেন কি খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়। তাহলে ব্যাঙের ছাতা খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয় কারণ এটি অসবুজ উদ্ভিদ। আমি লিখে দিচ্ছি, দেখো, তাহলে ব্যাঙের ছাতা কেন সবুজ উদ্ভিদ নয়। তাহলে প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখে নিতে পারো, কেননা এটি একটি অসবুজ উদ্ভিদ, তাই এটি খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়। এখন আমি এখানে একটি বড় প্রশ্ন আলোচনা করব। দেখো, খাদ্য শৃঙ্খল পেয়ে গেলাম, আমার খাদ্য জাল পেয়ে গেলাম। এখন খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তাহলে আমি বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বর, এখানে খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল, এখানে হচ্ছে খাদ্য জাল। তাহলে খাদ্য, প্রথম হচ্ছে সংজ্ঞাটা আমরা দিতে পারি 1 নম্বর পার্থক্যে, যেমন উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। এই সংজ্ঞাটা আমি আগে লিখে দিয়েছি, এটা এখানে দিতে পারি। আর খাদ্য জালের 1 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি, কোনো পরিবেশে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। তার মানে একটা করে পয়েন্ট আমাদের হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট আমরা এখানে দিতে পারি যে একটি পরিবেশে, দেখো, একটি পরিবেশে বা বাস্তু সংস্থানে একটি পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে। একটি পরিবেশে বা কোনো পরিবেশে অনেকগুলি খাদ্য শৃঙ্খল থাকতে পারে, কিন্তু একটি পরিবেশে একটি মাত্র এই খাদ্য জাল বিদ্যমান। তাহলে খাদ্য জালের পার্থক্য হচ্ছে একটি পরিবেশে একটি মাত্র খাদ্য জাল বিদ্যমান। তাহলে একটি পরিবেশে একাধিক খাদ্য শৃঙ্খল আছে, কিন্তু একটি পরিবেশে একটি মাত্র খাদ্য জাল রয়েছে। 3 নম্বর হচ্ছে তোমার এখানে খাদ্য জালে, খাদ্য শৃঙ্খলে খাদকের সংখ্যা সীমিত। খাদ্য শৃঙ্খলে খাদকের সংখ্যা সীমিত, কিন্তু খাদ্য জালে আবার খাদকের সংখ্যা সীমিত নয় বা প্রচুর বা অনেক, যেটাই বলি। খাদ্য জালে খাদকের সংখ্যা সীমিত নয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো, খাদ্য শৃঙ্খলের পরিবর্তন হতে পারে, কিন্তু যে কোনো খাদ্য শৃঙ্খলের পরিবর্তন হতে পারে। যেমন যে কোনো বা উদ্ভিদ যদি কমে যায় আস্তে আস্তে, প্রাণীদের খাবার অভাবে প্রাণীগুলো আস্তে আস্তে পরিবেশ থেকে বিলুপ্ত হতে থাকবে। ঠিক আছে, অথবা যেমন বন জঙ্গলে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন বন্য জীবজন্তু বসবাস করত, তাহলে আস্তে আস্তে যখন বনজ সম্পদ কমে যেতে থাকবে, জঙ্গল কমবে, বন কমবে, এইসব বনে থাকা, জঙ্গলে থাকা প্রাণীর সংখ্যা আস্তে আস্তে কিন্তু অলরেডি আমাদের দেশে কমে গেছে অনেক, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে কি? তাহলে তোমার এই যে খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটবে, তার মানে কোনো একটি খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটার জন্য
বা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বা পরিবর্তন হওয়ার জন্য খাদ্য জালের উপর নির্ভর করতে হয় না। কিন্তু তোমার একটি খাদ্য জালের পরিবর্তন, কারণ যেহেতু খাদ্য জাল অনেকগুলি খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে গঠিত, তাই খাদ্য জালের পরিবর্তন অবশ্যই খাদ্য শৃঙ্খলের উপর নির্ভরশীল। তাহলে এখানে আমরা 4 নম্বর পয়েন্টে লিখতে পারি যে খাদ্য শৃঙ্খলের পরিবর্তন, খাদ্য শৃঙ্খলের পরিবর্তন খাদ্য জালের উপর নির্ভরশীল নয়। 4 নম্বর এখানে কিন্তু খাদ্য জালের পরিবর্তন খাদ্য শৃঙ্খলের উপর নির্ভরশীল। আবার বলছি দেখো, তাহলে খাদ্য শৃঙ্খলের পরিবর্তন খাদ্য জালের উপর নির্ভরশীল নয়, কিন্তু খাদ্য জালের পরিবর্তন খাদ্য শৃঙ্খলের উপর নির্ভরশীল। তাহলে 4টা করে পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্ট, এখানে আমরা একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেব আর এখানে খাদ্য জালের একটি উদাহরণ দেব। তাহলে মোট 5টা করে পার্থক্য হয়ে গেল। আমি আবার দেখো বলার চেষ্টা করছি যে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য কি। খাদ্য শৃঙ্খলের প্রথমে 1 নম্বরের সংজ্ঞাটা করে দেবো, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা, খাদ্য জালের সংজ্ঞা। 2 নম্বর, একটি পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে আর একটি পরিবেশে একটি মাত্র খাদ্য শৃঙ্খল বিদ্যমান। 3 নম্বর হচ্ছে খাদ্য শৃঙ্খলে খাদ্যের সংখ্যা সীমিত আর খাদ্য জালে খাদ্যের সংখ্যা সীমিত নয়। 4 নম্বর হচ্ছে খাদ্য শৃঙ্খলের পরিবর্তন খাদ্য জালের উপর নির্ভর করে না, কিন্তু খাদ্য জালের পরিবর্তন খাদ্য শৃঙ্খলের উপর নির্ভর করে। আর বাকি 5 নম্বর যেটা আমরা একটা করে উদাহরণ দিয়ে দেব। তাহলে এই হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের উপর আলোচনা। এবং মোট কথা যে উদ্ভিদ যখন খাবার তৈরি করে এই বিভিন্নভাবে এই উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীল। ঠিক আছে, এখন আজকে আমরা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্পর্কে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ, ভালো লেগেছে আমার ক্লাস। এবং আগামী ক্লাসে আমরা আরও কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, কাঠামোবদ্ধ প্রশ্ন। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। তার আগে এই যে লিখে দেওয়া প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালোভাবে বাসায় চর্চা করবে এবং চর্চা করার পরে এগুলি নোট করে রেখে দিবে এবং পরবর্তীতে রিভিশনের সময় কাজে লাগবে। তো সবাই ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।